এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে এখন বহুল আলোচিত শব্দ হচ্ছে সংস্কার। এই সংস্কার 2007-8 সালেও বহুল আলোচিত শব্দমালা ছিল এবং তারপর থেকে সংস্কার এটি পরিত্যাজ্য শব্দে পরিণত হয়েছে। সংস্কার শব্দ শুনলেই অনেকে আটকে উঠতেন এবং মনে হতো সংস্কারের কথা যারা বলছে তারা বোধহয় ষড়যন্ত্রকারী। দর্শক, বাংলাদেশে একটা কথা রয়েছে যে এক মাঘে শীত যায় না, অর্থাৎ বাংলাদেশের শীত হচ্ছে যে মাঘ মাসে। সো এই মাঘ মাস কিন্তু প্রতি বছরই আসে, আর ঠিক তেমনটাই হচ্ছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা এতদিন যা করেছে যে বিগত সরকারগুলোর আমলে, অর্থাৎ বিএনপি এবং জামাত শিবিরের আমলে কি কি হয়েছে, সত্য মিথ্যা বানিয়ে গল্প বানিয়ে হচ্ছে যে বিটিভিতে প্রচার করেছে ফিরে দেখা একটি অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের হয়তো মনে আছে যে বিটিভিতে প্রচার হতো ফিরে দেখা। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সে কাজটি করতে যাচ্ছে। হাসিনার 16 বছরের যত অপকর্ম রয়েছে এবার একে একে ফাঁস হতে যাচ্ছে বা সম্প্রচার হতে যাচ্ছে বিটিভিতে। শুধুমাত্র হাসিনা নয়, হাসিনার যে রেজিম, হাসিনার যে দল, দুর্বৃত্তায়ন, শাসন, স্বৈরাচার, গুম, খুন, হত্যা এবং তার দলের যে লুটপাটের রাজনীতি, সকল কিছু এবার বিটিভিতে প্রচার হবে। এছাড়াও বাংলাদেশের মানুষের সামনে আসবে গোপন কিছু তথ্য। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই রিলেটেড একটি ভিডিও। সো দর্শক, তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যারা এই জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, আহত পঙ্গুত্ব হয়েছেন, তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে, আমরা তাদের নামে মামলা হয়েছে। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো, এটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে না। মানুষ হিসেবে আমাদের, দল হিসেবে আমাদের কোনো ভুল থাকতে পারে। তো আজকে মূলত আমরা তারই অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা 3টি বিষয় বলেছি। আমরা সর্বপ্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি যে 18, 17, 16 জুলাই থেকে শুরু করে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে আরেকটি নতুন স্বাধীনতা সফল করেছে। নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা যোদ্ধা হিসাবে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শাহাদাত হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যারা এখন আহত এবং পঙ্গু হয়ে আছেন, আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি এবং একই সাথে তারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন আর একটা স্বাধীনতা আমাদের দিয়েছেন, সেই নতুন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যারা আছি এবং আমাদের ছাত্র জনতা যারা ভূমিকা রেখেছেন তাদের সহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ যেন করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করে যাওয়ার জন্যই এখনও পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো করাই মূলত আমাদের এখন মূল লক্ষ্য। আজকে আপনারা জানেন যে আমরা মূলত এটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নয়, আমরা সকল ধর্মের, সকল মতের, সকল পথের আদর্শের মানুষ যারা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তার অংশ হিসেবেই গণমাধ্যম দেশের একটা অন্যতম স্তম্ভ, যাদের অনেক বড় ভূমিকা। আমরা আজকের এই সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই 5ই আগস্ট সহ একটা বলা যায় যে গণমাধ্যম যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যেও কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা তাদের জন্য আলাদাভাবে রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সহ যারা এই জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, আহত পঙ্গুত্ব হয়েছেন, তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে, আমরা তাদের নামে মামলা হয়েছে। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে।
আজকে মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথেই সরাসরি গিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, মূলত তাদেরও পরামর্শ নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো এটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে না। কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে আসলে একটা দেশকে এককভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য সকলের সাথে কথা বলছে, পরামর্শ নিচ্ছি আমরা। আমাদেরও মানুষ হিসাবে, আমাদের দল হিসাবে, দল পরিচালনায় আমাদের পর্যবেক্ষক যারা, বিশেষ করে গণমাধ্যমে আপনারা যারা কাজ করেন, তারা সবচেয়ে বেশি আমাদের শুভাকাঙ্ক্ষী একদিকে, শুভানুধ্যায়ী একদিকে। আবার আমরা অনেকবার বলেছি এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে। আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর। এই পরাজয়কে কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানে। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন? তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর। আমাদেরকে যারা হারিয়ে দিতে ছিল, আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের আমিরে জামাত কত সুন্দর করে সেটা বলেন। আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কর্মী ফোন করেছেন, আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন, যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে। এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে মানুষ এত পছন্দ করে, আপনার কথা এত শুনে কেন? উনি বলেছিলেন, আমি যদি আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না, কারণ আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি। এর যে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই। বাংলাদেশে এখন বহুল আলোচিত শব্দ হচ্ছে সংস্কার। এই সংস্কার 2007-8 সালেও বহুল আলোচিত শব্দমালা ছিল এবং তারপর থেকে সংস্কার এটি পরিত্যাজ্য শব্দে পরিণত হয়েছে। সংস্কার শব্দ শুনলেই অনেকে আটকে উঠতেন এবং মূলত সংস্কারের কথা যারা বলছে তারা বোধহয় ষড়যন্ত্রকারী। গত 15 বছর ধরে বা তারও আগ থেকেই বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত স্বৈর শাসকের অনুসারীরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা করেছেন, প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসই করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিপালন, লালন পালন, ধারণ করা কোনো কিছুই তারা করেননি। মুক্তিযুদ্ধের জঙ্গিকার, একটা ভালো নির্বাচন, গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সেই দিকে তাদের কোনো নজর ছিল না। শুধু কথা মানার মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল। সংস্কারের ব্যাপারটা অনেকটা এখন সেরকমই দাঁড়িয়েছে। আমি একটু আলোচনা করতে চাই যে সংস্কারের নামে আসলে কি হচ্ছে, সংস্কার না পুনর্গঠন, এই আলোচনাটাও আমাদের এখানে বেশ ভালোভাবেই আছে বলে আমার কাছে মনে হয়। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে অনেকে মনে করছেন। আর এই ভবিষ্যৎকে নিশ্চিত করবার কাজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার। সো দর্শক, পুরো ভিডিওটা আপনারা দেখেছেন যে বিটিভিতে যারা দেখেছেন, গ্রাম বাংলার যে মানুষগুলো আছে যাদের হচ্ছে যে এখনকার যে ডিশ অথবা টিভি চ্যানেলগুলো, অনেকগুলো টিভি চ্যানেল যাদের নেই, তারা আসলে বিটিভি দেখে আমাদের মতো অনেকে হচ্ছে যে বড় হয়েছে। কিন্তু বিটিভিতে আমরা সবসময় দেখি যে সরকারি ক্ষমতায় আসে সে সরকার হচ্ছে যে সবসময় তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে, সেই সরকারকে নিয়ে বিটিভি ব্যস্ত থাকে, কারণ এটা একটা সরকারি টিভি চ্যানেল, সরকারের অর্থায়নে এই টিভি চ্যানেলটি পরিচালিত হয়, যেখানে জনগণের কথা প্রচার করা হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খবরগুলো বিটিভিতে প্রচার করার কথা। সেটা পরিবর্তে বিটিভি পুলিশের মতো সরকারের একটি বাহিনীতে পরিণত হয়, সম্প্রচার বাহিনী, যেটাকে বলে সম্প্রচার বাহিনী, যেখানে দালালরা রিয়াজ ফেরদৌস থেকে শুরু করে নাট্য অভিনেত্রী থেকে শুরু করে চলচ্চিত্র অভিনেতা সকলেই চাটুকারদের আবাসস্থল হয়ে যায় বিটিভি। আবার যখন অন্য সরকার আসে তখন তাদের আবার কাছের মানুষগুলো বিটিভিতে আসলে কাজ পায়, বিটিভিতে অনুষ্ঠান, সিঙ্গাররা গান গাইতে পারে। সো এ ধরনের একটি ধারা কিন্তু চলে আসতেছে বাংলাদেশে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে বিগত 16 বছরে যে গুম খুন, তারপরে ত্রাসের রাজনীতি, গত 16 বছর মানুষকে যে কথা বলতে দেয়নি বা বাংলাদেশের মানুষের কি পরিস্থিতিতে ছিল, যে সিন্ডিকেটগুলো ছিল,
দ্রব্যমূল্যের দামের যে ঊর্ধ্বগতি ছিল সেটা কি কারণে ছিল, সকল কিছু আসলে বিটিভির মাধ্যমে গণমানুষের সামনে নিয়ে আসবে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন, এবং আপনি কি মনে করেন যে শেখ হাসিনার সকল অপকর্ম সামনে আসা জরুরি, তাহলে পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এ থেকে শিক্ষা নেবে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।